আচ্ছা, একটা ব্যাপার কি কখনো ভেবে দেখেছেন যে একটা কোম্পানি হয়তো দারুণ লাভ করছে, কিন্তু হঠাৎ করেই তারা দেউলিয়া হয়ে গেল? এর উত্তরটা কিন্তু প্রায়ই লাভের অঙ্কে লেখা থাকে না, বরং তাদের কাজ চালানোর দক্ষতার মধ্যে লুকিয়ে থাকে। আজ আমরা ঠিক সেই গোপন রহস্যটাই বোঝার চেষ্টা করব। শুধু একবার ভাবুন তো, আপনার পছন্দের একটা কোম্পানি হয়তো ঘোষণা করল যে তারা রেকর্ড পরিমাণ লাভ করেছে, কিন্তু মাস শেষে দেখা গেল তারা তাদের কর্মীদের বেতনই দিতে পারছে না। ব্যাপারটা ধাঁধার মতো লাগছে, তাই না? কিন্তু জানেন, ব্যবসার জগতে এটা কিন্তু একটা বেশ পরিচিত আর ভয়ের বাস্তবতা। হ্যাঁ, শুনতেও অবাক লাগলেও এই স্ববিরোধী পরিস্থিতিটা কিন্তু একদম সম্ভব। আর এই লাভের পর্দার আড়ালে আসলে কি ঘটছে সেটা বুঝতে আমাদের সাহায্য করে অ্যাক্টিভিটি রেশিওস বা সোজা বাংলায় কর্মতৎপরতা অনুপাত। এগুলো কি শুধু কয়েকটা সংখ্যা ভাবলে কিন্তু ভুল হবে। এগুলো আসলে একটা কোম্পানির স্বাস্থ্য পরীক্ষার জন্য ডাক্তারের স্টেথোস্কোপের মতো কাজ করে। তো চলুন দেখে নিই আজকে আমরা কি জানব। প্রথমে আমরা দেখব লাভের সংখ্যার আড়ালের আসল চিত্রটা কেমন। এরপর আমরা এক এক করে মজুদ, দেনাদার আর পাওনাদার আবর্তন অনুপাতের গভীরে যাব। প্রত্যেকটা আমাদের এই রহস্যের এক একটা অংশ বুঝতে সাহায্য করবে। আর একদম শেষে আমরা সব সূত্র একসাথে মিলিয়ে দেখব একটা কোম্পানির কার্যক্রমের পূর্ণাঙ্গ ছবিটা ঠিক কেমন দাঁড়ায়। দেখুন, যে কোনো কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট আমাদের কি দেখায়? লাভ বা লসের একটা ছবি, তাই না? কিন্তু ওটা তো কেবল ওপরের দিকের গল্প। একটা ব্যবসার হার্টবিট বোঝার জন্য, মানে তার আসল স্বাস্থ্য আর কর্মদক্ষতা জানার জন্য আমাদের রেশিও অ্যানালাইসিসের মতো আরও শক্তিশালী টুল ব্যবহার করতে হয়। একদম ঠিক ধরেছেন। এই কর্মতৎপরতা অনুপাতগুলো হলো একটা কোম্পানির জন্য ডায়াগনস্টিক টুলকিটের মতো। মানে এটা আমাদের দেখায় যে একটা কোম্পানি তার হাতে থাকা সম্পদ, যেমন ধরুন তার গুদামের মাল বা মূলধন, এগুলোকে ব্যবহার করে কতটা ভালোভাবে সেলস বা ক্যাশ তৈরি করতে পারছে। তো চলুন আমাদের টুলকিট থেকে প্রথম যন্ত্রটা বের করি। এটার নাম হলো ইনভেন্টরি টার্নওভার রেশিও বা মজুদ আবর্তন অনুপাত। সোজা কথায় এটা আমাদের বলবে একটা কোম্পানি তার গুদামে রাখা পণ্যকে কত তাড়াতাড়ি টাকায় পরিণত করতে পারছে। আরও সহজ করে বললে, এই রেশিওটা আমাদের বলে দেয় যে একটা কোম্পানির দোকানের তাক কত দ্রুত খালি হচ্ছে আর আবার নতুন মালে ভরে উঠছে। ভাবুন তো, একজন ফল বিক্রেতার কথা। তাকে তো আপেল পচে যাওয়ার আগেই বিক্রি করে ফেলতে হবে, তাই না? এই অনুপাতটা ঠিক সেই গতিটাই মেপে দেয়। আর মজার ব্যাপার কি জানেন? এত গভীর একটা তথ্য বের করার সূত্রটা কিন্তু খুবই সোজা। শুধু বিক্রিত পণ্যের ব্যয়কে গড় মজুদ দিয়ে ভাগ করলেই আমরা কোম্পানির কাজ চালানোর দক্ষতা নিয়ে একটা স্পষ্ট ধারণা পেয়ে যাই। চলুন একটা বাস্তব উদাহরণ দিয়ে দেখি। ধরুন একটা কোম্পানির বিক্রিত পণ্যের ব্যয় হল 2 লাখ টাকা, আর তাদের বছরের শুরুতে আর শেষে যে মজুদ ছিল তার গড় হল 50,000 টাকা। হিসাব করলে আমরা পাই 4। এর মানে কি? এর মানে হলো ওই নির্দিষ্ট সময়ে কোম্পানিটা তার পুরো স্টক 4 বার বিক্রি করে আবার নতুন করে ভরেছে। কিন্তু প্রশ্ন হলো, এই 4 বার এটা কি ভালো না খারাপ? সাধারণত ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড হিসেবে 8 বারকে আদর্শ ধরা হয়। যেহেতু এই কোম্পানির অনুপাতটা আদর্শ মানের চেয়ে বেশ কম, এটা কিন্তু একটা সতর্ক সংকেত। হতে পারে তাদের সেলস কমে গেছে, অথবা তারা হয়তো প্রয়োজনের চেয়ে অনেক বেশি মার গুদামে ফেলে রেখেছে। বেশ, তাহলে আমরা বুঝলাম যে কোম্পানিটা কত দ্রুত তাদের পণ্য বিক্রি করছে। কিন্তু গল্পটা তো এখানেই শেষ না। আসল প্রশ্ন হলো, বিক্রির টাকাটা হাতে আসছে কত দ্রুত? আর এটাই আমাদের রহস্যের পরের ধাপে নিয়ে আসে দেনাদার আবর্তন অনুপাত। এই অনুপাতটা আসলে কোম্পানির টাকা আদায়ের ক্ষমতা মাপে। ব্যাপারটা অনেকটা এরকম, আপনি যদি কোনো বন্ধুকে টাকা ধার দেন, আপনি তো চাইবেন সেটা তাড়াতাড়ি ফেরত আসুক, তাই না? ঠিক সেভাবেই কোম্পানি তার কাস্টমারদের কাছে বাকিতে যে জিনিস বিক্রি করে তার টাকাটা কতদিনে আদায় করতে পারছে, সেটাই এই অনুপাত বলে দেয়। আর এটা দিনে হিসেব করার জন্য সূত্রটা হলো কোম্পানির মোট দেনাদারকে মোট বাকিতে বিক্রি দিয়ে ভাগ করে সেটাকে 365 দিয়ে গুণ করতে হবে। চলুন এখানেও একটা উদাহরণ দেখি। ধরুন কোম্পানির দেনাদারের পরিমাণ হল 4 লক্ষ টাকা, আর তারা বছরে 20 লক্ষ টাকার পণ্য বাকিতে বিক্রি করেছে। তাহলে হিসাবটা পরিষ্কার। এই কোম্পানি তার পাওনা টাকা আদায় করতে গড়ে 73 দিন লেগে যাচ্ছে। এখন কথা হলো, এই 73 দিন কি ঠিক আছে? সাধারণত 60 থেকে 90 দিনকে এক্ষেত্রে একটা ভালো সময় হিসেবে ধরা হয়।
যেহেতু এই কোম্পানির আদায়কাল এই আদর্শ সীমার মধ্যেই আছে, আমরা বলতেই পারি যে এই দিক থেকে কোম্পানিটা বেশ ভালো কাজ করছে। আচ্ছা, এতক্ষণ তো দেখলাম কোম্পানি কত দ্রুত টাকা আদায় করে। এখন চলুন মুদ্রার অপর পিঠটা দেখি, মানে কোম্পানি তার নিজের পাওনাদারদের বিল কত দ্রুত বা কত কৌশল খাটিয়ে শোধ করে। এই অনুপাতটা কেন জরুরি? কারণ এটা আমাদের কোম্পানির ক্যাশ ফ্লো ম্যানেজমেন্টের একটা ঝলক দেয়। সোজা কথায় এটা দেখায় যে কোম্পানি তার সাপ্লায়ার্সদের টাকা কত দ্রুত দিয়ে দিচ্ছে। এর সূত্রটাও বেশ সহজ। কোম্পানি মোট যত টাকার জিনিস বাকিতে কিনেছে তাকে গড় পাওনার পরিমাণ দিয়ে ভাগ করলেই এটা পাওয়া যায়। তবে এখানে একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার আছে। এই অনুপাত কম হওয়া মানেই কিন্তু সবসময় খারাপ না। দেখুন, কর্পোরেট ফিন্যান্স ইনস্টিটিউট একটা খুব জরুরি কথা বলেছে। তাদের মতে এর মানে হতে পারে যে কোম্পানিটা তাদের সাপ্লায়ার্সদের সাথে খুব ভালো সম্পর্ক রেখেছে এবং দেরিতে টাকা দেওয়ার সুবিধা আদায় করে নিয়েছে, যা একটা ভালো ব্যবসায়িক কৌশল। আবার এটা কিন্তু ক্যাশ ফ্লো বা নগদ টাকার সমস্যারও একটা লক্ষণ হতে পারে। তাই পুরো প্রেক্ষাপটটা বোঝা খুব জরুরি। তো আমরা 3টা আলাদা আলাদা টেস্টের রেজাল্ট হাতে পেয়েছি। এখন চলুন এই সব কিছুকে একসাথে করে কোম্পানিটার স্বাস্থ্যের একটা পূর্ণাঙ্গ চিত্র দেখি, মানে একটা ফাইনাল ডায়াগনোসিস করি। তাহলে দেখুন, প্রত্যেকটা অনুপাত আমাদের একটা করে গল্প বলছে। মজুদ আবর্তন বলছে পণ্য বিক্রির গতির কথা, দেনাদার আবর্তন দেখাচ্ছে টাকা আদায়ের দক্ষতার গল্প, আর পাওনাদার আবর্তন প্রকাশ করছে দেনা শোধ করার কৌশলের কথা। আর এই 3টা গল্প যখন একসাথে মিলে যায়, তখন আমরা কোম্পানির পুরো ক্যাশ কনভার্সন সাইকেলের একটা পরিষ্কার ছবি পেয়ে যাই। তাহলে পরের বার যখন কোনো কোম্পানির ফিনান্সিয়াল রিপোর্ট আপনার সামনে আসবে, আপনি কি শুধু লাভের বড় অঙ্কটা দেখেই থেমে যাবেন, নাকি এর পেছনের আসল গল্পটা খুঁজে বের করার চেষ্টা করবেন? কারণ মনে রাখবেন, একটা কোম্পানির আসল স্বাস্থ্য, তার টিকে থাকার ক্ষমতার গল্পটা ঠিক ওখানে, ওই সংখ্যাগুলোর আড়ালেই কিন্তু লুকিয়ে থাকে।